অনলাইন পোর্টাল নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস কর্তৃক প্রকাশিত বন্দর উপজেলা ভূমি অফিস অনিয়ম দুর্নীতির আখড়া শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদে এসিল্যান্ড বন্দর রহিমা আক্তার ইতি বলেন, আমি বন্দর এসিল্যান্ডে দায়িত্ব নিয়েছি গত 2024-এর জুলাইয়ের প্রথম সপ্তাহে। দায়িত্ব নেওয়ার পর থেকে অদ্যাবধি আমি 4 শতাধিক মিস কেসের নিষ্পত্তি করেছি। সরকারের গৃহীত স্বচ্ছ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের কার্যক্রম সততার সঙ্গে পালন করে যাচ্ছি। আপনারা জেনে থাকবেন যে নামজারির ক্ষেত্রে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে নামজারি আবেদন 24 দিনে নিষ্পত্তি করছি। তাছাড়া সরকারি স্বার্থ রক্ষায় আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মহামান্য হাইকোর্টের রায়ের আলোকে নদী সীমানা সংশ্লিষ্ট দাগের সকল ধরনের নামজারি ও খাজনা নেওয়া বন্ধ রেখেছি। তাছাড়া সরকারের সকল বিভাগ যেমন সড়ক ও জনপথ, খাস জমি, অর্পিত সম্পত্তি সহ সকল স্বার্থ রক্ষায় আমি সদা সর্বদা অবিচল। এই সকল কারণে কতিপয় ভূমিদস্যু দালাল চক্র হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে প্রশাসন ও জনমনে আমার বিরুদ্ধে বিভ্রান্ত সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাই আমি উদারতভাবে আহ্বান জানাচ্ছি সকল প্রিন্টিং মিডিয়া ও অনলাইন মিডিয়ার সৎ সাহসী সাংবাদিক ভাইদের নিকট অসত্য ও মিথ্যা সংবাদ যারা প্রকাশ করেন তাদের মুখোশ উন্মোচনে সকলের আন্তরিক সহযোগিতা আমার প্রয়োজন। পাশাপাশি সচেতন নাগরিক সমাজের কাছেও আমার একই আহ্বান রইল। সরকার কর্তৃক প্রদত্ত এই বিশাল কাজের দায়িত্ব পালনকালে আমার পক্ষ থেকে অনিচ্ছা সত্ত্বে কোনো ত্রুটি প্রকাশ পেলে তা শুধরে দেওয়ার জন্য সকলের নিকট বিনীত অনুরোধ করছি। এম নিউজ বিডি, বন্দর, নারায়ণগঞ্জ। এখানে আমি বন্দরে জয়েন করেছি আপনার জুলাইয়ের 8 তারিখে বন্দরে জয়েন করার পরে এখন পর্যন্ত আপনারা সকল বিষয় তথ্য আশেপাশের মানুষকে সকলকে জিজ্ঞেস করতে পারেন বা জানতে পারেন। বন্দরে আসার পরে আমি এই পর্যন্ত গত মাস পর্যন্ত 400-এর উপরে মিস কেসের আদেশ হয়েছে। আপনি যদি ওয়েব পোর্টালে ঢুকে দেখেন যে আমার নামজারির যে গড় দিন সেটা 24 দিনের মধ্যে। আমি যদি আজকে সকাল পর্যন্ত আপডেট বলি সেটা হচ্ছে 24 দিনের মধ্যে নামজারিগুলো পেয়ে যাচ্ছে। যে সকল ইস্যুগুলো যেহেতু বন্দরে নদী নিয়ে একটা জটিলতা আছে, 16টা মৌজায় আমার নদী সংক্রান্ত জটিলতা আছে, যেই বিষয়ে আমি পরিচালক যে আপনার নদী রক্ষার যে কমিটি আছেন সেই আলোকে, তারপরে হাইকোর্টের বিভিন্ন আলোকের কারণে আমি কিন্তু নদীর যে নামজারিগুলো বন্ধ রেখেছি এবং এই বিষয়ে নিষ্পত্তির জন্য কিন্তু আমি পরিচালক বরাবর বিআইডব্লিউটিকে চিঠি দিয়েছি। তারপরে আমাদের একটা পরিপত্র রয়েছে আপনার যেটা এবছর এপ্রিলে দিয়েছেন যে সকল নামজারিগুলো নদী শ্রেণীভুক্ত ছিল দাগে সিএস মোতাবেক যেগুলো আগে নামজারি হয়েছে সেগুলোর খাজনা রাখা বন্ধ রাখার একটা নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার প্রেক্ষিতে বন্দর ইউনিয়ন ভূমি অফিসের একজনের জমি সবারই করা হয়েছে, কিন্তু একজনের ঋণের বিষয়ে আমার কাছে একজন আসেন ব্যাংক কর্মকর্তা, এসে তার সম্বন্ধে জিজ্ঞেস করেন যে তাকে লোনের বিষয়ে তারা 3 কোটি টাকা লোন দিতে চাচ্ছেন, কেন আমরা তার খাজনাটা বন্ধ রেখেছি। আমি কিন্তু তাকে বলেছি স্পষ্ট করে যে তার জমি টাকা বন্ধ রাখা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক, আমাদের ব্যক্তিগত কোনো বিষয় না। এবং তাকে আমি বিআইডব্লিউটি যে পূর্বের ইস্যু করার চিঠিটা পর্যন্ত দেখিয়েছি যে ফোরশোরে স্ট্রাকচার নির্মাণ করার জন্য কিন্তু আমাকে অবৈধভাবে সেই স্ট্রাকচার অপসারণের জন্য নির্দেশনা আছে এবং ডিসি স্যার একটা চিঠিও রয়েছে যে সকল নদী ঘিরে যে সকল অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলো অপসারণের জন্য। উনার সাথে কথা বলার পরবর্তীতে আমার সাথে তার সাথে কোনো কথা হয়নি, এর পূর্ব কখনো আমার সাথে তার দেখা হয়নি। শুধু উনার লোনের বিষয়ে এসেছেন, যতটুকু আমি জানি ওই জমি সম্বন্ধে অতটুকু বলেছেন, কিন্তু লোন যে গ্রহণকারী ব্যক্তি সম্বন্ধে আমার জানাশোনা নেই। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কখনো জানাশোনা ছিল না, তার সম্বন্ধে আমি ব্যক্তিগতভাবেও জানি না। এখানে আরেকজনের নাম মেনশন করা হচ্ছে সার্ভেয়ার সাহেব। যেদিন ওই মহিলা আসেন, ভদ্র মহিলা ব্যাংকের, আমাদের সার্ভেয়ার কিন্তু সেদিন তদন্তে ছিলেন, সে ছিলেনও না। আর আমার অফিসে যারা আসেন সবাই জানে যে আমার অফিসে ঢুকতে রুমে কোনো অনুমতি নিতে হয় না, দরজাটা অল টাইম সবার জন্য খোলা থাকে। তারপর আরেকজনের কথা বলেছেন আইনজীবী, সে আকবর সাহেব, আপনারা তার বক্তব্য তার কাছ থেকে পাবেন। সেও আমাকে একটা আইনি লিগাল নোটিশ দিয়েছে, যেটা আপনার সেই সাংবাদিকের বিরুদ্ধে ইস্যু করেছে, সেটার একটা কপিও আমাকে দিয়েছে আমার দপ্তরে।
তারপর আরেকজন ভদ্রলোকের কথা বলা হয়েছে যে কৃষি জমি, ইমাম হোসেন কৃষি জমি বন্দরে আপনার যে পরিপত্র দিয়ে যে আপনার যে ভূমি উন্নয়ন জবাবদেশ আছে, বন্দরের সম্পূর্ণ জমিটাকে কিন্তু অকৃষি ঘোষণা করা হয়েছে। যেখানে অকৃষি জমি নেই সেখানে আমি কিভাবে কৃষি জমি খাজনা নিব, যেখানে জমিটাকে ঘোষণা করা হয়েছে অকৃষি জমিতে। তারপর বলা হয়েছে যে কারো জমিতে বালু ভরাট, কারো নিজের জমি বালু ভরাট করুক বা না করুক সেই বিষয়টা আমি কিছু বলতে পারবো না। আমাদের কাছে যদি কোনোদিন কারো অভিযোগ আসে সেই বিষয়ে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করি। আমি এর পূর্বেও যারা ইট ভাটা জমি কাটে এরকম নিয়ে কিন্তু আমি অনেকগুলো মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং যেখানে 5 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ জরিমানা আমি করেছি, যাতে এই কৃষি জমি যেগুলো আছে মানুষের বসত বাড়ি, যাতে করে ইট ভাটার দৌরাত্ম থেকে বা এ থেকে রক্ষা পায়, এই বিষয়গুলো এনশিওর করেছে। তারপরে আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেটা আপনারা আশেপাশে যে অফিসে যারা সেবা গ্রহীতা আছে তাদের কাছ থেকে খোঁজ নিলে জানতে পারবেন। এছাড়া আর কিছু বলার নেই আমার। ধন্যবাদ। জি বলেন। জি আপু কেমন আছেন? আপু আমি আপনাকে ফোন দিয়েছিলাম, ওই আপনি কোন ব্যাংকে আছেন আপু? আপনি কে বলছিলেন কাইন্ডলি একটু নামটা বলবেন? আমি জিকে রাসেল বলছিলাম। জি জিকে রাসেল বলছিলাম। জিকে রাসেল কি মানে? আমি সভাপতি বন্দর উপজেলা প্রেস ক্লাব। এখানে তো আমার মানে আমি একটা কাজের ইনভেস্টিগেশনে গিয়েছি, সেই কাজটা মানে আপনারা ঠিক মতো আমাকে করে দিল কি দিল না আমি সেটা রিপোর্ট তাকে দিতে পারতেছি যে আমরা তার লোনটা প্রসেস করতেছি, তো তার এই ভূমি অফিস থেকে কনফার্মেশন দিয়েছে, তো আমাকে কেন বাকি কনফার্মেশনটা কেন দেওয়া হচ্ছে না। এই কথাটা যখন আমি তাকে জিজ্ঞেস করলাম তখন উনি বললো যে ওনার কেস আছে, ওই যে কি বলে এটাকে জায়গার মধ্যে মামলা আছে এবং ওনার এটা হচ্ছে গিয়ে ফোরশোরের মধ্যে পড়ছে, এইসব কথা বলছে। আমি আসলে যদি আমি একটু সাক্ষাৎ করতে চাই, আপনার আমার হাত দ্বারা বা মুখ দ্বারা বা কোনো কারণে আপনার ক্ষতি হবে না। না আমি আপনার সাথে সাক্ষাৎ করবো না, কারণ আমি আসলে আপনাকে তো চিনি না। আমি যদি কথা বলি আমি আমার ইসের সাথে কথা বলবো, মানে ক্লায়েন্টের সাথে আমি 100 বার কথা বলবো, কারণ আমি ক্লায়েন্টের কাজে গেছি। এখন আমি অফিসিয়ালি বাইরে অন্য কোনো কাজে আসলে আমি যেতে পারবো না, সরি, মানে এটা আমার আসলে রেস্ট্রিকশন আছে। আমার অর্গানাইজেশন শুনলো আমাকে প্রবলেম করবে। না আমি বলি, আপনি মনে করেন যে আপনি যে মনে করেন এখানে যে ভদ্র মহিলা এসিলেন মহোদয়ের বিরুদ্ধে নিউজ হলো, ঠিক আছে, সেখানে তো আপনার বক্তব্যের কারণেই তার নিউজটা হয়েছে। আপনার আমি তো আসলে ওনাকে আমি তো কোনো নিউজে যেতেও চাই না, এখানে আমি কোনো নিউজে যেতেও চাই না, এবং আমি আমার ক্লায়েন্টকে জানাইছি। এখন উনি কি করছে না করছে সেটা তো আসলে আমাকে না জানিয়ে করছে। আপু আমি একটা কথা বলি আপনাকে, আপনি শিক্ষিত মার্জিত এবং ভদ্র একটা ঘরের সন্তান, আপনি আমার বোন, যেখানে আপনার মনে করেন আমার এভিডেন্স দেওয়া যদি কোনো নিউজ হয়, ঠিক আছে, এই লাইব্রেরিটা কিন্তু আমার উপরে আছে। এখন আপনি বললেন আমার সাথে কথা বলবেন না, ধরুন আমি একটা নিউজ করলাম আপনার বিরুদ্ধে, ঠিক আছে, সেখানে আপনি আমার কাছে এখন যে ফোনে কথা বলছেন এটাই কিন্তু আমার বক্তব্য, ঠিক আছে। তার মানে কিন্তু ওনার বিরুদ্ধে যে নিউজটা হয়েছে সম্পূর্ণটা কিন্তু আপনার বক্তব্য দিয়ে হয়েছে। কিন্তু আমি তো আসলে জানি না এটা আমাকে যদি তাহলে আপনাকে অবশ্যই আমি যে নিউজ করব আমি কিন্তু আপনার সাথে দেখা করতে হচ্ছে আমার বোন হিসাবে, যে আমিও একটা নিউজ করব। নিউজটার জন্য আসলে আপনি এখানে কতটুকু সম্পৃক্ত, আপনার ক্লায়েন্ট যে মনে করেন আপনাকে এখানে দোষী বানাইলো, আপনার বক্তব্য সে দিয়া পত্রিকায় আরেকজন ভদ্র মহিলার নামে নিউজ করাইলো, ঠিক আছে, ঘটনার সত্যতা কোনো জায়গায় নাই, ঠিক আছে, সেখানে ইউনোর সাথে এসিল্যান্ডের সাথে কোনো বক্তব্য নেই, ওর সাথে কথাই হয়নি। তারপরে মনে করেন যাচ্ছে না আপনার বক্তব্যের উপর নিউজ করে দিল এবং লেখছে যে ওনাদের সাথে কথা হয়েছে, মন গড়া একটা বক্তব্য। কিন্তু আপনি যদি কথা না বলেন আমার নিউজ কিন্তু আপনি বিপক্ষে যাবে। আপা শারমিন আপা কি বুঝতে পারছেন? সুরাই আপা বুঝি না এই কথাটা। সুরাই আপা আমি বলছি যে আমার নিউজটা কিন্তু তখন আপনার বিপক্ষে যাবে, কারণ আপনি আমার বোন, আমি তো আপনার ক্লায়েন্ট নিয়ে আমার সাথে কথা বলেন, কোনো সমস্যা নাই, আমার অফিসে আছেন। আমি তার এমন না যে মনে করেন যাচ্ছে না আপনি তো আমার সাথে আপনার কোনো সত্যতাই নাই, আমি শুধু সঠিক তথ্যটা জানতে চাইতেছি। আপা সঠিক তথ্যটা তো আমি আপনাকে এটাই বলছি যে আমি ক্লায়েন্টের আমাদের সব জায়গা থেকে কনফার্মেশন পেয়ে গিয়েছি, ভূমি অফিস থেকে কনফার্মেশন পেয়ে গিয়েছি যে ওনার জায়গার এগেন্সটে কোনো কিছু নাই। এসিল্যান্ড অফিস থেকে ওনার অবজারভেশন আছে, ওনার নামে কেস আছে, এই কথা বলছে। ওনার জায়গার উপরে হাইকোর্টের মামলা আছে। ভূমি অফিস থেকে আমাদের কনফার্ম করলো না এখানে কোনো নাই। তা আমি অফিস আবার এটা জানানোর পরে আমরা তার প্রসেসিং ফি নিয়ে একদম মানে তাকে টাকা দিয়ে দিব, মর্টগেজ করবো। এই অবস্থায় আমাদেরকে আবার স্টপ করালো হেড অফিস থেকে। কেন? এসিল্যান্ড অফিসে ওই লোককে পাঠিয়েছে লাইসিয়াম থেকে, সে বলছে যে না, ভূমি অফিসে তার মাধ্যমে সে
এই নিউজটা পেয়েছে যে এখানে দেওয়া যাবে না, মানে কেস সেটেল না হওয়া পর্যন্ত। তো এইটা সত্যতা যাচাই করার জন্য বেসিক্যালি আমি, ক্লায়েন্টও জানে না আমি যে এসি ল্যান্ড অফিসে গিয়েছি। তখন উনি আমাকে বললো কি যে কোন ক্লায়েন্টের নাম কি। তখন আমি বললাম যে ক্লায়েন্টের নাম হচ্ছে মোহাম্মদ চাঁদ মিয়া। ওর মধ্যে ওনার জায়গা পড়ছে, আমরা ওনার ইয়াটা ভেঙে ফেলবো, কি যেন বলে এটাকে, যে শেডটা করতেছে সেটা ভেঙে ফেলবো। তো উনি তখন আমাকে বললো যে আমাকে এই কথা বলছে। হ্যাঁ, এই দ্যাটস ইট, আমার সাথে আর কোনো ব্যাপারে কিছুই হয় না। উনি কি করলো না করলো পরবর্তীতে আমি কিন্তু কিছুই আর জানি না। তবে উনাকে এই কথাটা বলছে, এটা আমি বলবো সবসময়, এটা মানে যেটা সত্য আমি সেটা বলছি। আজকে সকালে উনি আমাকে ফোন দিয়েছিল যে এসি ল্যান্ডের যে কি যেন নাম ওনার, রহিমা আক্তার ইতি, উনি ফোন দিয়ে আমাকে শুরুতেই ব্যাপারে বললো আপনার জায়গা নাকি ইয়ার উপর পড়ছে, নদীর জায়গায় পড়েছে, তা আপনার বাসা ভেঙে ফেলবে রাজু মানে ইয়া থেকে, আর আপনি যে ইটা করতেছেন শেডটা করতেছেন সেটাও ভেঙে ফেলবে। এই দুইটা কথাই আমার সাথে হয়েছে। তো এটা হয়েছে পরে উনি কি করলো পরবর্তীতে আমি কিন্তু আর কিছু জানি না। তা আজকে উনি আমাকে বললো এটা পেপারে আসছে। আমি বলছি আমি পেপারে, আমি আসলে অনেস্টলি বলতে ম্যাডাম আমি পেপারও দেখি না, আমি টিভিও দেখি না। আমি যেটা সত্য, যেটা যে জায়গায় বলতে হবে আমি বলবো। কারণ ক্লায়েন্টকে আমি মানে আপনি যে কথাটা বলছেন সেটা আমি বলছি, কারণ উনার লোনটা আমি প্রসেস করতে চাই। উনার সম্পর্কে আমি কোনো খারাপ কিছু শুনি নাই এখন পর্যন্ত। যতবার আমি উনার কাছে গেছি, আমাদের হেড অফিস থেকেও লোকজন এসে গিয়েছে, বাট আমি মানে চিন্তা করতেছিলাম এত কিছু অ্যাপ্রুভালের পরে মানে এই জিনিসটা কেন হচ্ছে না। সেজন্যই আমার এসি ল্যান্ড অফিসে যাওয়া, আমার তো আর অন্য কোনো কাজ নাই এখানে। এটাই হচ্ছে আমার আসলে মূল বক্তব্য। না না আমি বলি একটু, যেখানে নিউজের যে সারসংক্ষেপ সেখানে লেখা আছে আইপিডিসি ফাইন্যান্স ব্যাংকের নারায়ণগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার সুরাইয়া আক্তার বলেন, আমি গতকাল রবিবার দুপুরে এক ক্লায়েন্টের লোন সংক্রান্ত বিষয়ে কাগজপত্র যাচাই করতে গেলে সার্ভার মেরাজ 3 ঘন্টা বসিয়ে রেখে সিলিন্ডার। না, আমি ওনাকে চিনি না, আমি ওনাকে চিনিও না। সার্ভেয়ার মেরাজ যে বলতেছেন, আমি আপনাকে যেটা বললাম আমি সেটাই আমি এটা বলতেছি, আপনি এই যে আপনি চিনেন না, দেখেন কথা এখানে তিনি কাগজপত্র না দেখে আমি চিনি না। আমি আপনাকে অনেস্টলি বলতেছি সার্ভেয়ার মেরাজকে আমি চিনিও না, জানিও না, তার কাছে আমি যাইও নাই। আমি শুধু ম্যাডামকে ফোন দিয়েছিলাম যে ম্যাডাম আমি আইপিডিসি ব্রাঞ্চ ম্যানেজার মানে সুরাইয়া আক্তার বলছি, আমি আপনার সাথে একটু দেখা করবো। তো আমি সরাসরি ওনার কাছেই চলে যাই এবং আমি আপনাকে যে কথা বলতেছি এটাই সত্য। এই দুইটা আপনি যে সার্ভেয়ার মেরাজ নাকি আমি এগুলো চিনি না, জানি না, ঠিক আছে। কিন্তু এখানে বক্তব্য এটা দিচ্ছে, ঠিক আছে, আপনি 3 ঘন্টা বসে রাখছে, পরে ছেলের কাছে নিয়ে যায়, তিনি কাগজপত্র না দেখে। কেউ আমাকে নিয়ে যায় না, আমি নাম জিজ্ঞেস করে নিজে নিজে চলে গিয়েছি। আমি 3 ঘন্টাও বসে থাকিনি। আমি পরবর্তীতে উনার কথা শুনে আমি আবার ভূমি অফিসে গিয়েছি, যে ভূমি অফিসের ইনচার্জে যিনি আছেন কামাল হোসেন, উনার সাথে আমি কথা বলেছি যে স্যার আপনাদের এখান থেকে তো সবকিছু ক্লিয়ারেন্স পেলাম, আপনি আমাদের লিগালকেও নিয়ে গেছি, আপনি বললেন, কিন্তু এখানে তো ওই এসি ল্যান্ড থেকে এরকম বলতেছে কেন স্যার। তো উনার কাছে আমি বসে কথা বলছিলেন, থেকে কনফার্মেশন না পেলে তো আমি দিতে পারবো না। এখন মামলা থাকা অবস্থাকে মানে আমি কিন্তু সাংবাদিক হিসেবে কথা বলতেছি, মানে আপনার মামলা থাকা অবস্থাকে আপনি কোনো জায়গায় এটা বেচা কিনা লেনদেন লোন কিছু করতে পারে না? মামলা থাকা অবস্থা আমরা পারি না দেখেই তো আমরা বারবার যাচ্ছি এসি ল্যান্ডে। ভূমি অফিস থেকে তো বলতেছে ওনার এগেন্সটে কোনো মামলা নাই, কারণ মামলা থাকলে তো ওনার বিরুদ্ধে যেত, মানে কি বলে এটাকে, আমি আসলে এসব বলতেও পারবো না, সমন যেত বা যেত। এখন উনার ওগুলো থাকলে তো আমরা যেতে পারবো না, আমরা তো ক্লিয়ারই বলে দিয়েছি। আচ্ছা আপু, ঠিক আছে, আসলে ওইটা আমাদের দেখার ব্যাপার না, ঠিক আছে, ওনার জায়গা কি আছে, কিন্তু আসলে এই নিউজটা হলে সেখানে পুরো বক্তব্যটা আপনার, ঠিক আছে, আপনি 3 ঘন্টা বসে রাখা তারপরে মনে মেরাজ না এটা আমি আপনাকে যেটা বললাম যে আমাকে কোনো বসায়ও রাখে নাই, আমি সার্ভেয়ার মেরাজ যে তাকেও চিনি না। আমি নিজে থেকে কমিশনার উনাকে ফোন দিয়েছি, মানে উনাকে আমি মানে সার্চ করে পেয়ে ফোন দিয়েছি, ফোনে উনি রিসিভ করাতে আমি বলছি আমি একটু আসতে চাচ্ছি। পরে উনার সাথে কথা বলার সময় উনি এই 2টা কথাই আমার সাথে উনার কথা হয়েছে, ঠিক আছে। আমি ওই জিনিসগুলোর ব্যাপারে জানি না, আমি আপনাকে যেটা বললাম এটাই ঠিক। মানে এছাড়া জি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম।